কখনো যদি এখান থেকে কোনো দুর্ঘটনা ঘটে, যদি কোনো পর্যটক আহত হন, অবাক হওয়ার কিছু নেই, কারণ জায়গাটির অবস্থা খুব একটা ভালো নয়। বিল্ডিংয়ে একটা সুড়ঙ্গ আছে, আমরা শুনেছি, ভাই আমাকে বললো। সুড়ঙ্গর মতো দেখতে পাচ্ছেন। এখন ভেতরের দিকে যাচ্ছি, একটু গিয়ে দেখি জায়গাটি কেমন। আগে ঘোড়াও নাকি চলতো, ঘোড়া রাখা হতো এখানে, ঘোড়াশাল হিসেবে ব্যবহার করা হতো জায়গাটিতে। মুরো সাহেবের স্বভাব শক্তি তেমন ভালো ছিল না, অন্য মহিলাদের বিয়ের পরে তার কাছে নিয়ে আসে। হ্যালো মায়াবী বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাটের মোড়লগঞ্জের পানগুছি নদীর তীর থেকে। আজ আমি যাচ্ছি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায় নীল চাষের যে নির্মম ইতিহাসের সাক্ষী যে নীলকুঠি বাড়িটি, সেটি দেখতে আপনাদের দেখাবো এবং আমি নিজেও দেখব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের যাত্রা। আমার যাত্রা শুরু হয়েছিল বাগেরহাট থেকে। সবুজে ঘেরা রাস্তা অতিক্রম করে পৌঁছে যাই মোড়লগঞ্জ ট্রলার ঘাটে। ট্রলারে করে খরস্রোতা পানগুছি নদী পার করে পৌঁছে যাই মোড়লগঞ্জ বাজারে। নীল চাষের নির্মম ইতিহাস জানতে এগিয়ে যাই নীলকুঠির অভিমুখে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই নীলকুঠি বাড়ির সামনে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে নীলকুঠি। আমরা এখন বাড়ির ভেতরে যাব। আমরা বাড়ির ভেতরে গিয়ে দেখব বাড়ির পরিস্থিতি কি। এই যে আমি এখন বাড়ির ভেতরে ঢুকছি, এটি হচ্ছে প্রবেশ পথ। যে দেখুন, অনেক উঁচু বিল্ডিং, বিল্ডিংয়ের অবস্থা বেশি সুবিধার নয়, ছাদ অনেকটা ভেঙে গেছে। এই যে দেখুন, ছাদের অবস্থা বেশি ভালো নয়, যে কোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে। অনেক পুরনো বিল্ডিং এবং সংস্কারের অভাবে এখন বিল্ডিংয়ের এই পরিণতি। আর আমার সঙ্গে আছেন আমাদের এই মোড়লগঞ্জের এক স্থানীয় ভাই, ভাইয়ের নাম লিটন ভাই। ইনি আমাকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছেন। ভাইকে অনেক ধন্যবাদ। এই যে দেখুন, আমি আরেকটি কক্ষে প্রবেশ করেছি। এটির অবস্থাও আশঙ্কাজনক, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বন্ধুরা, এখানে যে আমরা এসেছি এটি ঝুঁকিপূর্ণ খুবই, যে কোনো মুহূর্তে এখান থেকে উপর থেকে কিছু একটা পড়তে পারে এবং মানুষজন আহত হতে পারে। এখানে স্থানীয় মানুষের কাছ থেকে শোনা, অনেক পর্যটকই এখানে ঘুরতে আসেন। তবে কখনো যদি এখান থেকে কোনো দুর্ঘটনা ঘটে, যদি কোনো পর্যটক আহত হন, অবাক হওয়ার কিছু নেই, কারণ জায়গাটির অবস্থা খুব একটা ভালো নয়। এটি যদি সংস্কার করা হয়, এত সমৃদ্ধ একটি ইতিহাস, যে ব্রিটিশরা নীল চাষ করতো যেখানে, সেই নীল চাষের একটি অন্যতম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই নীলকুঠি বাড়িটি, যেখান থেকে আপনার নীল চাষের নেতৃত্ব দেওয়া হতো এবং মোরেল পরিবার যেখানে বসবাস করত, সেই জায়গাটি যদি বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগ যদি আপনার সংরক্ষণ করে, তাহলে এই জায়গাটি আরও কিছু বছর টিকে যেতে পারে। আর এখন যে অবস্থা, কয়েক বছরের মধ্যে এটি মাটির সঙ্গে মিশে যাবে। সময়টা তখন 1781 সাল। ইংরেজ সরকার কর্তৃক মোড়লগঞ্জে প্রথম শাসনকেন্দ্র স্থাপিত হয়, যার কালেক্টর হন মিস্টার টিলমন হ্যাঙ্কেল নামের বিদেশি সিভিলিয়ন। যেহেতু এই অঞ্চল সুন্দরবনের অংশ ছিল, সেহেতু মিস্টার হ্যাঙ্কেল সুন্দরবন আবাদের প্রচেষ্টা চালান, কিন্তু জমিদারদের সঙ্গে বিবাদের জেরে ব্যর্থ হন। এরপর যখন 1828 সালে রেগুলেশন 3 অফ 1828 আইন পাশ হয়, এই আইনের আওতায় সুন্দরবন জরিপ করা হয়। জরিপের পরে সুন্দরবন কয়েকটি অংশে বিভক্ত করে বন্দোবস্ত দেওয়া শুরু হয়। 1849 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ব্রিটিশ মোরেল পরিবারের মিসেস মোরেল পানগুছি ও বলেশ্বর নদীর মোহনায় সুন্দরবন বন্দোবস্ত নিয়ে বন আবাদ করে বসতি গড়ে নীল চাষ শুরু করেন। একসময় এই নীল চাষ ও জমিদারদের দেখাশোনার দায়িত্ব পান মিসেস মোরেলের পুত্র রবার্ট মোরেল। তিনি সুন্দরবন আবাদের জন্য বরিশাল থেকে প্রচুর শ্রমিক আনেন এবং নীল চাষের পরিধি বাড়াতে থাকেন। এক পর্যায়ে মিস্টার মোরেলের আয় বাড়তে থাকে। তখন মোরেল পরিবার বসবাসের জন্য প্রচুর অর্থ ব্যয় করে নির্মাণ করেন 170 বছর পুরনো এই নীলকুঠি, যা স্থানীয়ভাবে কুঠিবাড়ি হিসেবে পরিচিত। আর মোরেল পরিবারের নামেই নামকরণ করা হয় মোড়লগঞ্জ উপজেলার। এটি হচ্ছে প্রধান রুম বলা হয়। এটির উপরে ছাদের অংশ কিছুটাই নাই, একটিও ছাদে অংশ নাই, সম্পূর্ণ ধসে গেছে। এবং এখানের যে দরজা জানলা যা ছিল, সবই আপনার লুটপাট হয়ে গেছে। এমনিতেই এখানে সংস্করণের অভাব, তারপরে যে পরিমাণের লুটপাট হয়েছে তাতে
এই জায়গাটি টিকে থাকা আসলেই খুবই মুশকিল। দেখুন বন্ধুরা, এই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ, এই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ। দেখুন একদম যে ছাদটি আছে আলগা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আমি আর ভেতরে প্রবেশ করব না, কারণ এখানে ঝুঁকি আছে অনেক। এটি হচ্ছে বিল্ডিংয়ের পেছনের সাইড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে আপনার অনেকখানি জায়গা জুড়েই জায়গা রয়েছে। এই ইতিহাস থেকে জানা যায়, যেটা ইতিহাস থেকে জানলাম, যে এই বিল্ডিংয়ের আশেপাশে অনেক উঁচু দেওয়াল ছিল এক সময়। কারণ এই জায়গাটি একসময় সুন্দরবনের অংশ ছিল। সুন্দরবনের বাঘের হাত থেকে রক্ষার জন্য এই উঁচু দেওয়াল তৈরি করা হয়েছিল এই বিল্ডিংয়ের আশেপাশে। তবে সেই দেওয়ালগুলো হয়তো বা নেই, সেই দেওয়ালগুলো এখন নেই। ভাই বলছে যেহেতু নাই, হয়তো বা মাটির সঙ্গে মিশে গেছে, কিংবা ইট খুলে নিয়ে গেছে হয়তো বা কেউ। কারণ এই বিল্ডিংয়ের পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে, এখানে কোনো সংস্কার কাজ হয়নি, এবং সেই সঙ্গে এখানে অনেক লুটপাটও করা হয়েছে। আমরা এখন এই বিল্ডিংয়ে একটা সুড়ঙ্গ আছে, আমরা শুনেছি, ভাই আমাকে বলল যে গোপন সুড়ঙ্গ, আমরা এখন সেখানে যাব। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন সেখান থেকে একটু ঘুরে আসি। সুড়ঙ্গটা এই পাশে না? এই যে দেখুন বন্ধুরা, এই যে একটি সুড়ঙ্গর মতো দেখতে পাচ্ছেন। এই জায়গাটি থেকে নাকি আগে আপনার ভিতরে একটা গোপন কক্ষ ছিল, যেখানে আগে অস্ত্র এবং বিভিন্ন কাগজপত্র, দামি জরুরি কাগজপত্র এবং সম্পদ লুকিয়ে রাখা হতো। আমরা এখন এই জায়গাটিতে নামবো। আমরা এখন জায়গাটিতে নামি, দেখি ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। জায়গাটিতে নামা তো একটু টাফ, স্লিপ কাটার ভয় থাকে। দেখুন এই যে দেখুন ভেতরে অনেক জায়গা আছে। এখনো একটা মানুষ বসে বসে যেতে পারে। এই যে দেখুন দূরে দেখুন, এই যে সুড়ঙ্গের মতন। আমি এখন ভেতরের দিকে যাচ্ছি, একটু গিয়ে দেখি জায়গাটি কেমন। এই জায়গাটি আগে আরও আপনার অনেক জায়গা ছিল, এখানে আরও অনেক জায়গা ছিল, কিন্তু মাটির সঙ্গে কিছুটা মিশে গেছে এবং বিল্ডিংটি দেবে গেছে। এখানে যারা স্থানীয় মানুষ তারা বলছে, কারণ এখানে আগে ঘোড়াও নাকি চলতো, ঘোড়া রাখা হতো, এখানে ঘোড়াশাল হিসেবে ব্যবহার করা হতো জায়গাটিতে। দেখুন জায়গাটি গা ছমছমে করা একটি জায়গা। এই যে দেখুন, এই পাশ থেকে আবার পথ আছে, আর এই পাশ থেকে অনেকটা দূরে। আমি আর বেশিটা দূরে গেলাম না, কারণ যেহেতু আন্ডারগ্রাউন্ডের একটা পথ, কারণ ভেতরে অনেক সাপ টাপ থাকতে পারে, সেজন্য আর ভেতরে গেলাম না। তবে জায়গাটি আসলেই খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এমন জায়গা সচরাচর দেখা যায় না। আমি এই পাশ থেকে একটু ঘুরে দেখি। যে দেখুন এই পাশেও জায়গা রয়েছে, এই পাশেও জায়গা রয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত এই বিল্ডিংয়ের যে কারুকাজ এবং যে নির্মাণ শৈলী সত্যি অসাধারণ। এরকম বিল্ডিংয়ের নিচে ঘোড়া রাখার জন্য জায়গা করা আসলেই অভাবনীয়। এগুলো আসলে সংরক্ষণ করা উচিত, তাহলে আরও কিছুদিন বেঁচে যাবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। জায়গাটি আসলেই দুর্দান্ত জায়গা দেখলাম। এটা যদি রিপেয়ারিং করতো তাহলে ভালো হতো। বাগের জেলার ভিতরে সুন্দর একটা বাড়ি, মোরলের বাড়ি, খুব ভালো হতো। অনেক লোক আসতো, অনেক লোক আসো। আমি চাই যে এটা যেন নির্মল, যেন সুন্দর করে যেন রিপেয়ারিং করা হয়। বাড়ির পাশে কি এই দেয়ালগুলো ছিল না? এই যে দেখুন বাড়ির পাশে যে দেওয়াল ছিল, সেই দেওয়ালের কিছু অংশ এখানে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সুড়ঙ্গ, দেখতে পাচ্ছেন, এটি ছিল আগে, এই যে আমি এখন সুড়ঙ্গের ভেতরে আছি, এটি ছিল আগে আপনার ঘোড়া রাখার জায়গা, ঘোড়াশাল হিসেবে এটি এখনো একজন মানুষ একটু নিচু হয়ে ঢুকতে পারে। তবে জায়গাটি কিন্তু অনেক ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর টাইপের, ভয়ঙ্কর বললে ভুল, ভয়ঙ্কর টাইপের এবং অন্ধকার জায়গাটি। বন্ধুরা, আপনাদের একটা ব্যাপার আমি জানিয়ে রাখি, ব্রিটিশরা কিন্তু যে বাংলায় যে 200 বছর শাসন চালিয়েছিল, কিন্তু এই মোরলগঞ্জে তারা 200 বছর শাসন চালাতে পারেনি। তার কারণ ছিল 1861 সালের কৃষক আন্দোলন।
1861 সালে নীল চাষের বিরুদ্ধে যে কৃষক আন্দোলনটি হয়, সেই আন্দোলনের নেতৃত্ব দেয় এই মোড়লগঞ্জের বারৈখালী গ্রামেরই একজন কৃষক নেতা। তার নাম হচ্ছে রহিমউল্লাহ। তাকে এখানের সবাই বীর রহিমউল্লাহ হিসেবেই চেনে এবং তিনি আপনার সেই কৃষক আন্দোলনের যে নেতৃত্ব সেটি দিয়েছিলেন এবং ইংরেজরা এই মোরেল পরিবারের নেতৃত্বেই সেই কৃষক আন্দোলনে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। সেই হত্যাযজ্ঞের সাথে রহিমউল্লাহকেও হত্যা করা হয় এবং তৎকালীন যে খুলনা সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেট, বিখ্যাত প্রবন্ধ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি এই মোড়লগঞ্জে এসেছিলেন সেই রহিমউল্লাহর মৃত্যুর তদন্ত করার জন্য। এবং তদন্তে তিনি এসে যেটি দেখেন যে এই মোরেল পরিবার এবং ব্রিটিশরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেজন্যই 1878 সালে সেই হত্যাকাণ্ডের জের ধরেই এই মোরেলগঞ্জ থেকে ব্রিটিশদের শাসন ব্যবস্থা গুটিয়ে নিতে বাধ্য হয়। আমরা এখন যাচ্ছি এই যে মোরেল সাহেবের স্মৃতি অনুসারে যে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল, সেই স্মৃতিস্তম্ভের দিকে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই স্মৃতিস্তম্ভের দিকে। এই যে দেখুন, এই যে সামনেই সেই স্মৃতিস্তম্ভ, এটি সেই মোরেল সাহেবের স্মৃতিস্তম্ভ। রবার্ট মোরেল 42 বছর বয়সে 1868 সালে 13ই মে বরিশালে মৃত্যুবরণ করেন। তখনকার আমলা, তালুকদার, হাওলাদার ও রায়েতেরা তার স্মরণার্থে নির্মাণ করেন এই স্মৃতিস্তম্ভ। বিদায় নিচ্ছি মোরেলগঞ্জের নীলকুঠি বাড়ি থেকে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।